তুহিনের সাথে আমার যখন বিয়ে ঠিক করেন আমার বাবা, তখনই আমার এ বিয়েতে আপত্তি ছিল। কারণ তুহিন আর আমি স্বভাবে, চরিত্রে, মানসিকতায় সম্পূর্ণ বিপরীত। তুহিনের বেশ বড় প্রমোটিংয়ের ব্যবসা, এলাকায় যথেষ্ট প্রতিপত্তি, সাথে আছে অনেকটা অর্থ। আমার বাবার এক সময়ের বন্ধু ছিলেন তুহিনের বাবা, কিন্তু বেশ কয়েকদিন হয়েছে তিনি গত হয়েছেন। কিন্তু তুহিনের পরিবারের সাথে আমার বাবার বেশ সুসম্পর্ক ছিল। সেই সুসম্পর্কের সূত্র ধরেই আমার বাবা তুহিনের সাথে আমার বিয়ে ঠিক করেন। আমি তখন সদ্য স্কুলে চাকরি পেয়েছি। চাকরির সাথে বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করি। আমার জীবনের একটা বড় অংশ ছিল নাচ। আমার শান্ত জীবনের ঘেরাটোপে আমি খুব সুখী ছিলাম। কিন্তু তুহিন আমাকে বিয়ে করার প্রথম শর্ত দিয়েছিল, নাচ ছাড়তে হবে তোমাকে। আমি আঁতকে উঠেছিলাম তুহিনের শর্তে। বাড়িতে ফিরে মাকে বলেছিলাম, এখানে আমার বিয়ে দিও না মা, আমি মরে যাব। বাবা শোনেননি আমার কথা। আমার মতো একটি শান্ত চুপচাপ থাকা মেয়েকে তুলে দিলেন তুহিনের মতো উড়নচণ্ডী, একগুঁয়ে, জেদি, বদমেজাজি একটি ছেলের হাতে। বড়লোক স্বামী কপালে জুটলে মেয়েদের যেমন সুখ আসে, আমার জীবনেও সেরকম সুখ এলো। বাড়িতে 3টে কাজের লোক, আলমারি ভর্তি শাড়ি, লকার ভর্তি গয়না, বরের দেওয়া আমার জন্য নিজস্ব গাড়ি, সব আছে আমার। নেই শুধু প্রাণ খুলে বাঁচার স্বাধীনতা। তুহিন যেভাবে জীবনটাকে চালাতে বলে, আমি ঠিক সেভাবেই নিজের জীবনে বেঁচে থাকি। দামি শাড়ি পরলে খুব সন্তর্পণে পড়তে হয়। যদি শাড়িটা ছিঁড়ে যায় বা কাদা লেগে যায়, তবে তো তুহিনের বিতর্ক, তির্যক, তীক্ষ্ণ ভাষার তীর থেকে আমার আত্মসম্মানকে কোনোভাবেই বাঁচানো যাবে না। ওর পছন্দের শাড়ি, ওর পছন্দের গয়না, ওর পছন্দের বেড়ানোর জায়গা, ওর পছন্দ মতো সিনেমা, ওর পছন্দ মতো গান, সব ওর পছন্দ মতো। আমি ওর পছন্দে আড়াল হয়ে যেতে থাকলাম, একটু একটু করে রেখে দিতে থাকলাম। এরই মধ্যে গুনগুন এলো আমার জীবনে। বিয়ের আগে তুহিনের যে চরিত্রটার পরিচয় পেয়েছিলাম না, বিয়ের কয়েক মাসের মধ্যেই সেই পরিচয়ও পেয়ে গেলাম। আমাকেও তুহিনের জেদের সামনে বেশ কিছুবার মদ্যপ হতে হয়েছে। আমার মা আমার করুণ অবস্থা দেখে বাবাকে বলেছিল একবার, তুহিনকে একটু বলো না গো, মনাকে যেন এসব খেতে জোরাজুরি না করে। আমার বাবা একগাল হেসে বলেছিল, আরে এখন এসব স্ট্যাটাস, মাঝে মধ্যে একটু আধটু খেলে কিছু হয় না। আমি বুঝেছিলাম সিংহের থাবা থেকে হরিণের মুক্তি নেই। কিন্তু আমি যখন আরেকটি হরিণের জননী হলাম, তখন একটু চোয়াল শক্ত করার চেষ্টা করলাম। শুরু হলো অত্যাচার। তুহিনের মা নিশ্চুপ, নীরব। আমি বুঝতে পারছিলাম না উনার ছেলের প্রতি সমর্থন আছে নাকি উনি ছেলেকে ভয় পান। গুনগুন যখন একটু বড় হওয়ার পথে, তখন বাবা সম্পর্কে মনের মধ্যে ভয় পুষতে শুরু করলো। আমি যতক্ষণ স্কুলে থাকি ততক্ষণ আয়া, ঠাকুমা, বাবা কারো কাছেই নিরাপত্তা পায় না গুনগুন। আমার ওইটুকু মেয়ে যেন ভয়ের অন্ধকারে তলিয়ে যেতে থাকলো। আমি তবু সংসার করার চেষ্টা করে গিয়েছি, কারণ আমার মাথার উপর বাবা নামক ছাদটি বহুদিন আগে কেড়ে নিয়েছিলেন আমার বাবা। কিন্তু শেষ রক্ষা হলো না আমার চেষ্টার। একদিন গুনগুন
আমার নাচের ঘুঙুরগুলো পায়ে পড়ে নাচ করছিল আপন মনে। তুহিন সেটা মানতে পারেনি, ওইটুকু মেয়ের গায়ে হাত তুলে দিয়েছিল। আমি আর অপেক্ষায় থাকিনি নিজের ধৈর্য পরীক্ষার। সেদিনই গুনগুনকে নিয়ে স্বামীর ছাদ পরিত্যাগ করেছিলাম। আমার বাবা আমাকে জায়গা দেননি তার ঘরে। তার মতে তার জামাইয়ের কোনো দোষই নেই, আমি নাকি মানিয়ে চলতে পারি না। নিশ্চিত নিরাপত্তা পেতে গেলে নাকি জীবনের সাথে একটু মানিয়ে চলতে হয়। আমি আমার বাবার কথার কোনো প্রতিবাদ করিনি, কারণ পুরুষতান্ত্রিক সমাজকে মেনে চলা পুরুষ এর চেয়ে বেশি কিছু যে ভাবতে পারবেন না সেটা আমার জানা হয়ে গিয়েছিল। তাই কিছু সময়ের জন্য গুনগুনকে মায়ের কাছে রেখে ভাড়া বাড়ি খুঁজতে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে অবশ্য একজন পুরুষ মানুষকে পেয়েছিলাম আমি। সে আমার থেকে 3 বছরের ছোট, আমার ভাই। ভাড়া বাড়ি ঠিক করে সেদিনই মেয়েকে নিয়ে নিজের একটা আস্তানা তৈরি করি, যদিও সেটা পাকাপাকি কিছু ছিল না। গুনগুন বলেছিল, মাম্মাম, এটা কি আমাদের বাড়ি? আমি গুনগুনকে বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, না মাম্মাম, এটা আমাদের ভাড়া বাড়ি। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই আমাদের একটা নিজেদের ছাদ হবে। গুনগুনকে বললাম বটে, তবে সেই ছাদের অপেক্ষার অবসান যে কবে হবে আমি জানতাম না। শুধু গুনগুনের মন আর আত্মবিশ্বাসকে আরো বেশি প্রাণবন্ত করতে ওকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দিলাম। নাচের তালের মূর্ছনায় যখন আমার শরীরটাও তাল দিতে শুরু করলো, তখন বুঝলাম আমার ভালো থাকার এখনো কিছু বাকি আছে। তাই নিজেকে ফিরে পেতে মেয়ের নাচের সঙ্গী হলাম, ভর্তি হলাম আমিও। আমাদের সুখের দিন আসতে শুরু করলো। আমার মেয়ের মধ্যে লুকিয়ে থাকা ভীত সত্তাটা আস্তে আস্তে মেয়ের কাছ থেকে দূরে সরে যেতে থাকলো। আমাদের জীবনে সুখের অপেক্ষার ব্যবধান একটু একটু করে হ্রাস হচ্ছে। অপেক্ষা শুধু এখন নিজেদের একটা সাধের ছাদের। গুনগুন আমাকে প্রায়শই বলে, মাম্মাম, আমাদের নিজেদের ছাদ কবে হবে? স্বামীর ছাদ, বাবার ছাদ থেকে বেরিয়ে এসেছি 5 বছর হয়ে গেছে। আলাদা জীবন শুরু করার পরে আমার সাথে আমার মা ভাই দেখা করতে আসতো, কিন্তু হালে এখন আমার বাবাও আসেন, ফিরতে বলেন তার ছাদের তলায়। কিন্তু আমি ফিরিনি, বরং নিজের ছাদের ব্যবস্থা আমি নিজেই করেছি। বিগত কয়েক বছরের সঞ্চয় আর ব্যাংক থেকে লোন নিয়ে আমার আর গুনগুনের মাথার উপর ছাদ কিনেছি। অনেক উপেক্ষাকে পিছনে ফেলতে পেরেছি শুধুমাত্র সামনে অপেক্ষার আহ্বান ছিল বলে। আজকাল তুহিনও আসে মাঝে মাঝে গুনগুনের সাথে দেখা করতে, কিন্তু ব্যাস ওইটুকুই তার পরিসীমা। আমার আর গুনগুনের ভালোবাসার ছাদের নিচে তুহিনের আর কোনো জায়গা নেই। আমাদের সাধের ছাদ আমাদের মা মেয়েকে ভালোবাসার আর ভালো থাকার সম্ভ্রম নিয়ে বাঁচতে শিখিয়েছে। সেই শিক্ষায় আর কাউকে হস্তক্ষেপ করতে দেব না আমরা।